গার্মেন্টস শিল্পে কি আমরা ডাবল ডিজিট গ্রোথ অথবা আমরা ডাবলিং দ্য গার্মেন্টস বিজনেস ইন দ্য নেক্সট 3 ইয়ার্স আমরা কি ধরনের স্বপ্ন দেখতে পারতাম না? আমি আরএফএল, আমি ভালো আছি, আমাকে দিয়ে তো পুরো বাংলাদেশকে বিচার করলে সঠিক হবে না। বিকজ আমার ব্যবসার ম্যাচুরিটি, আমার ব্যবসার সক্ষমতা, আর আজকে যে একজন ক্ষুদ্র উদ্যোক্তা 25 বছর বয়সে ব্যবসায়িক পরিমণ্ডলে আসবেন, ওনাদের উদ্যোক্তার লেভেলটা একরকম থাকবে না। এই ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু দেশে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছি, যেখানে আমরা নিজেদের মধ্যে চোর, ডাকাত, বাবু পুলিশ খেলতেই কিন্তু আমরা ভীষণ নষ্ট করে ফেলছি। একটার পর একটা আন্দোলন, একটার পর একটা সমাবেশ বাংলাদেশের জন্য লেগে থাকবে এবং আমরা বোধহয় দেশকে সম্মুখের পানে এগিয়ে নিতে সক্ষম হব না। বাজেটটা অবশ্যই একটা রেজিমেন্টেড বাজেট হয়েছে, মানে বিগত দিনের ন্যায় একটা বাজেট হয়েছে, রাইট? বাট আসলে বাংলাদেশের মানুষ বোধহয় একটু ভিন্ন কিছু চায়, রাইট? আমার কাছে মনে হয় দেশের মানুষ সংস্কার চায়, দেশের মানুষ আমূল পরিবর্তন চায়, দেশের মানুষ অর্থের সুষম বন্টন চায়, দেশের মানুষ কিছু নতুন পরিকল্পনা দেখতে চায়, যেই পরিকল্পনার আওতায় আগামী দিনে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী দিনে ব্যবসায়িক পরিমণ্ডলে ব্যাপকভাবে কর্মযজ্ঞের সৃষ্টি হবে। আমার কাছে মনে হচ্ছে বাজেটকে কোনো রকম ক্রিটিসাইজ করার কোনো ক্ষমতা আল্লাহ আমাকে দেননি এবং অবশ্যই আমার কাছে সে ধরনের যোগ্যতাও নাই। বাট আমি যেটা মনে করি যে এটা একটা গতানুগতিক ধারার বাজেট হয়েছে এবং এই গতানুগতিক ধারার বাজেটকে যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু বাংলাদেশকে নিয়ে কিন্তু এগিয়ে যাওয়াটা কিন্তু আরও কষ্টকর হবে। মানে মধ্যমায়ের বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে না। অসংখ্য যুবতীর রাস্তার নেমে আসার যে জোয়ারটা আমরা কদিন আগে দেখলাম, সেই জোয়ারটা আমাদের কাছে পরিলক্ষিত হবে না। সো অনেক মানুষের স্বপ্ন পূরণের কোনো রাস্তা খোলা হবে না। সো আমি মনে করি যে এইটা গতানুগতিক ধারার বাজেট হয়েছে। অবশ্যই বাজেট যারা করেন তাদেরকে সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। তাদের সীমিত পরিসরের মধ্যে থেকে তারা বাজেটটা করার চেষ্টা করেছে। বাট এইটা বাংলাদেশের ব্যবসায়ী পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন আনতে পারবে বলে মনে করছি। আমার কাছে মনে হচ্ছে ট্যাক্স নেট বৃদ্ধি করার কোনো রকম নতুন কোনো প্রয়াস আমার কাছে পরিলক্ষিত হয়নি, রাইট? এবং যদি এই প্রয়াসে যদি পরিলক্ষিত না হয় তাহলে ট্যাক্সের নেট না বাড়লে ব্যবসা বাড়বে না। তারপরে আমি যেটা মনে করি ইনকাম জেনারেটিং সেগমেন্টস, রাইট? যেরকম ধরেন সে দ্যাট যদি ইনকাম জেনারেটিং সেগমেন্ট যদি দেশে যদি গড়ে না উঠে তাহলে তো ব্যবসার চাকা তো ঘুরবে না। সে যদি আমি নতুন ফান্ড অথবা নতুন ব্যবসায়িক পরিমণ্ডলে অসংখ্য মানুষকে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করার প্রবণতা, এক্সপোর্টে আরও কম্পিটিটিভনেস বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ, চিটাগং পোর্টকে ডেভেলপ করা, আরও 3টা পোর্টকে চিটাগং পোর্টের লেভেলে নিয়ে আসা, এই ধরনের কোনো আমার কাছে মনে হচ্ছে কোনো আমূল পরিবর্তন, ড্রাস্টিক স্টেপ, সে ধরেন 90-day অ্যাকশন প্ল্যান, যে আমরা এই কাজগুলো করে আমাদের ব্যবসার প্রতিযোগিতামূলক বাজারে আমরা নিজেকে আরও প্রতিযোগী করে উপস্থাপন করার মানসিকতা আমার কাছে পরিলক্ষিত হয়নি, রাইট? ধরেন মনে করেন গার্মেন্ট শিল্প, রাইট? এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা শিল্প। 80% রপ্তানি আসছে এই শিল্প থেকে, রাইট? সো আমি মনে করি যে এই গার্মেন্ট শিল্পে কি আমরা ডাবল ডিজিট গ্রোথ অথবা আমরা ডাবলিং দ্য গার্মেন্টস বিজনেস ইন দ্য নেক্সট 3 ইয়ার্স আমরা কি ধরনের স্বপ্ন দেখতে পারতাম না? আমরা অবশ্যই দেখতে পারতাম। বাট আমরা যদি এই ধরনের কোনো আমূল পরিবর্তন আনার জন্য যদি আমরা চেষ্টা না করি তাহলে আমরা বারবার বাধাগ্রস্ত হব। যেরকম ধরেন আমরা দেখতে পারতাম যে আমরা যদি যদি আমরা এক্সপোর্ট বাড়ানোর জন্য আমরা বারবার বলে আসছি যে আমাদের বিদ্যুতের দরকার, আমাদের গ্যাসের দরকার। সো গ্যাস, বিদ্যুৎ এটা মানুষের মৌলিক চাহিদা। মানে ব্যবসা এগিয়ে দেওয়ার জন্য আমার গ্যাসও লাগবে, বিদ্যুৎও লাগবে, সোলারও লাগবে, পানিও লাগবে, আমার একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে। সো এই ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার মতো ব্যাপক পরিবর্তনের প্রয়াস আমার কাছে পরিলক্ষিত হয়নি। মানে আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এত ব্যবসায়ী আকারে, আমার গ্যাসের সঞ্চালন বৃদ্ধি করার জন্য আমাকে বিড়ম্বনার শিকার আমাকে হতে হচ্ছে, আমাকে অফিসে ঘুরতে হচ্ছে, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। সো এবং তারপরেও কিন্তু আমি গ্যাসের কিন্তু কোনো সঠিক দিক নির্দেশনা পাচ্ছি না। সো যদি না পাই তাহলে কিন্তু ব্যবসায়িক পরিমণ্ডলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, ধরেন মনে করেন আমরা কৃষককে নিয়ে কাজ করি, আমরা প্রত্যন্ত অঞ্চলে আমরা ছোট ছোট মানুষদের নিয়ে কাজ করি। আসলে যে পরিমাণ সুদের হার রয়েছে
আমি আমি মনে করি না যে ধরেন ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা ভীষণভাবে কষ্টের মধ্যে আসবে। আমি আজকে প্রাণ আমি ভালো আছি, আমি আরএফএল আমি ভালো আছি, আমাকে দিয়ে তারপরে বাংলাদেশকে বিচার করলে সঠিক হবে না। বিকজ আমার ব্যবসার ম্যাচুরিটি, আমার ব্যবসার সক্ষমতা আর আজকে যে একজন ক্ষুদ্র উদ্যোক্তা 25 বছর বয়সে ব্যবসায়িক পরিমণ্ডলে আসবেন, ওনাদের উদ্যোক্তার লেভেলটা একরকম থাকবে না। বাট তারপরেও নতুন ব্যবসায়িক কর্মকাণ্ডে কিন্তু আমাদেরকে আনতে হবে, ক্ষুদ্র ঋণ আমাদেরকে বিতরণ করতে হবে, যেন আমরা অসংখ্য মানুষের সমষ্টিগত প্রয়াসের মাধ্যমেই কিন্তু দেশটাকে এগিয়ে নেওয়ার আমাদেরকে চেষ্টা বলবৎ রাখতে হবে। এডুকেশন, রাইট? সো আমি জানি না যে আমরা ধরুন গতকালকে আমি চ্যাটজিপিটির মাধ্যমে আমি একটা কম্প্যারিজন দেখতেছিলাম, মানে ভিয়েতনাম ইকোনমি অথবা ফিলিপিন্স ইকোনমি এবং বাংলাদেশ ইকোনমির মধ্যে তুলনামূলক চিত্র। আমাদের যে পরিমাণ ব্যয় এডুকেশনের পিছনে আছে, যে পরিমাণ ব্যয় স্বাস্থ্যের পিছনে আছে, আমরা তো করছি না, ইউনো। এবং এটা করছি না বিকজ হয়তো বা আমাদের কাছে সেই পরিমাণ অর্থের যোগান নাই। বাট যোগান না থাকলে যোগান আনতে তো সময় লাগবে। বিকজ আমি মনে করি যে একটা অ্যাভারেজ ফিলিপিনো যেই পরিমাণ অর্থের যোগান সে প্রদান করতে পারছে তার ইকোনমিতে, একটা অ্যাভারেজ বাংলাদেশি সেই পরিমাণ অর্থের যোগান দিতে পারছে না। আপনি জানেন যে চিকিৎসা সেবায় ফিলিপিনোরা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে তারা নার্স প্রেরণ করছে, রাইট? ওই দিন আমেরিকায় গিয়েছিলাম, দেখলাম একজন নার্সের সাথে আমার দেখা হলো যে উনি আমার সাথে ফ্লাই করতেছিল। আমি জিজ্ঞেস করলাম, আপা আপনার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি ফিলিপিন। আপনি কবে আসছেন? বললো 2 বছর আগে দেশে আসছে। বা আপা আপনি অ্যাজ এ নার্স আকারে আপনি চাকরি পেয়েছেন, মানে আমেরিকাতে নিয়েছে আপনাকে? বলছে যে আজকে তো নার্সিং শিল্পটা আমেরিকাতে ফিলিপিন দ্বারা প্রযোজ্য। সো এই যে একটা নতুন শিল্প যেটাকে একটা প্ল্যানিংয়ের আওতায় নিয়ে আমাকে 10 লক্ষ নার্সকে আগামী 1 বছরের মধ্যে আমেরিকার বাজারে প্রবেশ করাতে হবে। দিস শুড হ্যাভ বিন আওয়ার ন্যাশনাল এজেন্ডা। আমরা সংস্কার নিয়ে কথা বলি, বাট এগুলো হলো সব অ্যাবস্ট্র্যাক্ট কথাবার্তা, মানে আমাদের একদম বুলেট পয়েন্টে কথা বলতে। বিকজ আমরা যারা ব্যবসায়ীরা আছি আমরা একটু বুলেট পয়েন্টে কথা বলতে পছন্দ করি। আমাদের গ্যাস দেন, আমাদেরকে ভালো নিরাপত্তা দেন, আমাদেরকে ভালো পোর্ট দেন, আমাদেরকে ভালো চট্টগ্রামে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমাদের উত্তরবঙ্গ থেকে সহজে মাল পৌঁছে আনার ব্যবস্থা করেন, আমাদের মাস্তানের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করেন। এরকম কতগুলা আমরা বুলেট পয়েন্টে আমরা কথা বলছি। এটা আসলে বাজেটের কি বলতে হবে এমন কিন্তু না। এটা আসলে অ্যাজ এ জাতিগতভাবে আমরা খালি বাজেটের উপরে দোষারোপ করলে কিন্তু আসলে হবে না। এটা কিন্তু সবগুলো কিন্তু আসলে বাজেটের সাবজেক্টও নয়, বাট বাজেটের সাবজেক্টও কাজ করতে হবে এবং এই সমস্যা সমাধানকল্পে যেন আগামী দিনের বাজেটটা আরও সুন্দর হয়। আমি যদি এনবিআরের কাছে যদি আমি দেশের জিডিপি না বাড়াতে পারি, তাহলে তো তারা ট্যাক্সের বোঝা আমার উপরে বাড়ানো ছাড়া তো তার কোনো উপায় থাকবে না। আপনি যদি দেখবেন যে প্রতি বছরে ক্রমাগতভাবে ট্যাক্সের বোঝা বাড়ানোর প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, রাইট? মনে করেন আগে যে ধরনের সুবিধা পেতাম ইন্ডাস্ট্রি আকারে, আমার কাগজে আপনাকে আমি দিয়েছি, ওখানে লেখা আছে, আপনি দেখবেন উত্তর কিন্তু সুযোগের পরিমাণ কিন্তু কমে আসতেছে। বাট ব্যবসার মানেই কিন্তু সুযোগ। যদি সুযোগ না থাকে ব্যবসায়িক পরিমণ্ডলে বিস্তার করবে না। এটাই মানে ইকোনমিক্স নিয়ম। ইফ দ্য মার্জিনাল রেভিনিউ is higher than marginal cost, people will get into business. If marginal cost becomes higher than marginal revenue, people will get out of business. বাংলাদেশ এমন একটা জায়গা, দুঃখজনক হলেও সত্যি, যে আমরা যদি আমাদের এই নেগেটিভিটির যে বলয় থেকে আমরা যদি বেরিয়ে না আসতে পারি, তাহলে আগামী দিনে কিন্তু ব্যবসা বিস্তার লাভ করবে না, রাইট? এই জন্য ধরেন আপনাদের যে বিদেশি কোম্পানির পিছনে ধাবিত হতে হবে এটাও কিন্তু না। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ, এখানে অসংখ্য মেধাবী ব্যবসায়ী রয়েছেন যারা নিজেদের কর্মসংস্থানের মাধ্যমেও কিন্তু দেশের অর্থনৈতিক পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তন আনতে তারা সক্ষম। বাট এইটা আসলে কিভাবে করব, যেগুলো কাজ বললাম যে আসলে বুলেট পয়েন্টে যেগুলোর জন্য ইকোনমি বাধাগ্রস্ত হচ্ছে, সমাধান করলেই আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমি মনে করি কি যে আসলে ধরেন যদি আমাকে অ্যাজ এ ব্যবসায়িক পরিমণ্ডলে যদি আমি পরিবর্তন আনতে চাই, আমাকে তো প্রগতির পিছনে কিছু উদ্যমের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আমার যদি প্রগতি ঘটাতে হলে আমাদের কিন্তু কিছু উদ্যোগ নিতে হবে। আমরা যদি উদ্যোগ না নিই তাহলে তো আমাদের ব্যবসা তো পরিমণ্ডলে আমাদের সুযোগ আসা যাবে না। বিকজ ধরুন আমরাও ব্যবসা করি, যে ক্ষেত্রে আমাদেরকে কিছু সেক্টর এমন আছে যেখানে আমরা অধিকাংশ পণ্য লোকালি বিক্রি করি। যেরকম ধরুন এই ফার্নিচার এই টেবিলটাতে কিন্তু আমরা লোকালি টেবিল বিক্রি করি, বাট আমরা কিন্তু বিদেশেও টেবিল বিক্রি করতে চাই। আমাদের বহন সুবিধা নাই। আমরা সরকারকে বারবার বলছি যে এই টেবিলটা যদি আমাদেরকে বিদেশে যদি রপ্তানি করতে হয়, আমি যদি বহন সুবিধা না পাই তাহলে আমরা জীবনেও এই টেবিলটাকে বিদেশে রপ্তানি করতে পারবো না। সো এই জন্যে আমরা রিকোয়েস্ট করছি যে
বাংলাদেশের যে কোনো সেক্টরে বন্ড প্রদানের মাধ্যমে দেশের এক্সপোর্টটাকে আমাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করা উচিত। আপনি যেটা টার্নওভার ট্যাক্সের কথা যেটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এটাকে আমি খুবই বিরূপভাবে দেখতেছি। আমি মনে করছি যে আমি একদম আই এম এ ফাইন্যান্স, আই এম এন অ্যাকাউন্টেন্ট। আপনি যদি বলেন যে বাংলাদেশে অসংখ্য এসএমই ব্যবসায়ী আছে যারা 10% মার্জিন তারা অর্জন করছে না। আমি আজকে উত্তরবঙ্গ থেকে চাল এনে আমি ঢাকাতে বিক্রি করতেছি, রাইট? আমি কি 10% মার্জিনে আমি কি আমার কলাটা আমি ঢাকায় বিক্রি করতে পারি, অথবা আমি আমার চালটাকে ঢাকায় বিক্রি করতে পারি, অথবা আমার রাইস মিল আছে, আমি রাইস মিলের জন্য আমি রাইস উৎপাদন করছি, আমার ব্যবসায় কি 10% মার্জিন আছে? আচ্ছা, ধরলাম যদি 10% মার্জিন থাকে, আমি কি 10% এনপিতে অপারেট করতেছি যে আমি সরকারকে 1% দিয়ে দিব? সো আপনি যদি আমাকে দেখেন, আপনি কিন্তু আমাকে টার্নওভার ট্যাক্সের মাধ্যমে আপনি কিন্তু আমাকে বাধ্য করতেছেন অতি উচ্চ হারে শুল্ক প্রদান করতে, রাইট? সো আমি যদি মনে করি যে আপনারা যদি একটু গঠনমূলকভাবে, আপনারাও তো দেশের বাইরে কেউ না, আপনারা বলতে আমি বলছি যে আমি এনবিআরকে বলছি, আপনারাও যদি চিন্তা করেন যে আপনাদেরও তো ভাই বোন আছে, আপনারা চিন্তা করেন যে আজকে যদি আমি গাইবান্ধাতে সিঙ্গাড়া কিনে বাজারে বিক্রি করি, নিয়ম অনুসারে আমাকেও তো 1% ট্যাক্স আমাকে দিতে হবে, বিকজ আমার যত টাকা সিঙ্গাড়া বিক্রি হবে। আপনি দেখেন যে ভাই যে লোক সিঙ্গাড়া বিক্রি করে তার পক্ষে কি 1% টার্নওভার ট্যাক্স প্রদান করা সম্ভব? এবং তারপরে এই যে ট্যাক্সের মধ্যে যে যুদ্ধটা শুরু হয়, এই যুদ্ধের মধ্যে কিন্তু আবার দুর্নীতির আগমন ঘটে। তখন হবে কি যে ভাই বলবে যে ওখানে গিয়ে ট্যাক্সের লোক হিসাব করা শুরু করবে যে কত টাকা বিক্রি হলো, ওইটার মাধ্যমে আবার 1% তাদের থেকে আদায়ের জন্য একটা চক্র শুরু হবে, ওইটার মধ্যে একটা লেনদেন শুরু হবে। এটা দেশে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে এই ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে আমরা কিন্তু দেশে একটি অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছি, যেখানে আমরা নিজেদের মধ্যে চোর ডাকাত বাবু পুলিশ খেলতেই কিন্তু আমরা বেশি সময় নষ্ট করে ফেলছি। আমি মনে করি যে আগামী দিনে যদি আমরা কন্ট্রোল মেকানিজম বাড়াই, কোম্পানিরাও জেনুইনলি ট্যাক্স দিতে তারা বাধ্য হবে। বিকজ আগামী দিনে যদি তারা জেনুইন ট্যাক্স ফাইল যদি না করে, তাহলে ব্যাংকের থেকে তারা লোন পাবে না। বিকজ লোন কীভাবে পাবে? বিকজ আগামী দিনে তো বিগত দিনে তো অডিট যা হিসাব করতাম ওইটার ভিত্তিতে অ্যাকাউন্টস করতে পারতাম, ওই অ্যাকাউন্টসের মাধ্যমে ব্যাংকের থেকে টাকা গ্রহণ করতে পারতাম। এখনও যদি 5% যদি এনপি আকারে আগায়, 5% এনপির আকারে আমরা যদি জাতিগতভাবে যদি 25% যদি আমরা করি, তাহলে 5%-এর 0.25% তার হয়তো ট্যাক্সটা আসতে পারে আর কি। বাট আমি মনে করি যে টার্নওভার ট্যাক্সটা একটু আমাদের জন্য কষ্টকর, আর এনবিআরের কষ্ট আমরা উপলব্ধি করি। বাট তারপরেও আমি মনে করি দ্যাট গরিব দেশ, এখানে এখনও মানুষের ব্যবসায়িক পরিমণ্ডলের ব্যবসাটাকে সম্প্রসারণের জন্য মানুষকে সুযোগ প্রদান করার চেষ্টা করা উচিত। আমি খুবই খারাপভাবে দেখছি, বিকজ আমি মনে করি যে আমাদেরকে সুযোগ প্রদান করা উচিত, এবং এই সুযোগের মাধ্যমে যেই সুযোগ সরকার আমাদেরকে দিয়েছেন, এইটাতেও যদি আমরা কমপ্লায়েন্স লেভেলটা বাড়াতে পারি, এটাতেও যদি আমরা মানুষের ইনকাম লেভেলটা বাড়াতে পারি, এইটাতেও যদি আমরা ওভারঅল ব্যবসার চাকাটাকে যদি আরও সচল করতে পারি, আমার মনে হয় ট্যাক্স নেট বাড়াতে হবে, ট্যাক্সের পরিমাণ বাড়ানোর দরকার হবে বলে আমি মনে করছি। আমি স্যারকে ভীষণ সম্মান করি, রাইট? উনি আমার বাবার মতো। বাট আমি ওনাকে বলবো যে আমি ওনার সাথে ভীষণভাবে দ্বিমত পোষণ করি, বিকজ আমি মনে করি যে আমাদের প্রাণারে ফেলে যে মন্ত্রটা কাজে লাগিয়ে আমরা আমাদের ক্ষুদ্র কোম্পানিকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা প্রতি বছরই আমরা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট করি, রাইট? আমি মনে করি যে আমাদের কোম্পানি শত প্রতিকূলতার মাঝেও আমরা এগিয়ে যাব, আমরা কর্মসংস্থানের সৃষ্টি করব। আপনি জেনে খুশি হবেন যে বিগত বছরও আমাদের কর্মসংস্থানের আমরা বোধহয় 10% বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমাদের বর্তমানে আমরা 1,58,000 মানুষ আমরা একসাথে কাজ করি। বিপ্লব দেশে হতে পারে, দেশে পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্সের জায়গায় থাকতে পারে, বাট আমার মনে হয় ব্যবসায়ীদের কাজ এবং দেশের নীতি নির্ধারকদের কাজ হলো গ্রোথ ওরিয়েন্টেড বাজেট, রাইট? এবং আমাদের জীবনটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ের মধ্যে যদি কোটি বাঙালির মুখে যদি হাসি ফেরাতে হয়, তাহলে গ্রোথ নামক শব্দটার পিছনে ধাবিত না হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। গ্রোথ ইন এমপ্লয়মেন্ট, গ্রোথ ইন বিজনেস, growth in economic activity, growth in export, right? Growth in taxes, like so they're not increasing the tax percentage. Growth in taxes without increasing tax percentage, growth in infrastructure, growth in utilities, right?
দ্যাট শুড বি আওয়ার পলিসি গোয়িং ফরওয়ার্ড। আমার মনে একটু কৌতূহল হলো যে তাইওয়ান কি করলো, কীভাবে তাইওয়ান এত এগিয়ে যেত এবং আমরা এগিয়ে পারলাম না। দেখলাম যে তাইওয়ানে আজ থেকে 30-40 বছর আগে একজন দক্ষ প্রাইম মিনিস্টার ছিলেন, রাইট? অত প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট ওরা যাই বলে, এই প্রাইম মিনিস্টার ডিসাইড করলেন যে আমি যদি হাইটেক ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে যেতে পারি তাহলে আমাদের ব্যবসার মোড় ঘুরবে। এবং ছোট্ট দেশ তাইওয়ান, তারা কিন্তু এই তাইওয়ানের মতো দেশে থেকেও কিন্তু ওই যে মানুষটা যে ছিলেন ওনার চিন্তা শক্তির জন্য কিন্তু দেশটা কিন্তু অনেক এগিয়ে যেতে সক্ষম হয়েছে। এবং আজকে কিন্তু তাইওয়ান আমাদের থেকে কম জনসংখ্যা নিয়েও কিন্তু আমাদের থেকে অনেক বেশি এক্সপোর্ট করে। তাই বলে কি আমাদের দেশে শিক্ষিত লোক নাই? আমাদের দেশে সব কিছুই আছে। আমি মনে করি বাংলাদেশের তরুণ সমাজ অত্যন্ত মেধাবী, বাংলাদেশের শ্রমিক সাধারণ অত্যন্ত মেধাবী, বাংলাদেশের কিছু মানুষ আছেন যারা দুষ্টামিতে লিপ্ত, তাদেরকে আমি বলবো যে আসেনও আপনারাও আমাদের সাথে এই পজিটিভ জোয়ারে এসে আমরা যেন দেশের ইকোনমিটাকে যেন আমরা এগিয়ে নিতে পারি। এবং তাহলে বোধহয় অসংখ্য মানুষের যে চাহিদা ছিল, যে চাহিদার বহিঃপ্রকাশ আমরা এবছর দেখেছিলাম, এই বহিঃপ্রকাশগুলো বোধহয় আমাদের দ্বিতীয়বার দেখতে হবে না। নাহলে কিন্তু একটার পর একটা আন্দোলন, একটার পর একটা সমাবেশ বাংলাদেশের জন্য লেগে থাকবে এবং আমরা বোধহয় দেশকে সম্মুখের পানে এগিয়ে নিতে সক্ষম হব না। ব্যবসায়ীদের, তরুণদের জন্য আমি যেটা বলবো দ্যাট ব্যবসায়ীদেরকে বলবো, আমি জানি বাংলাদেশে ব্যবসা করা ভীষণ ডিফিকাল্ট, বাট এই শত প্রতিকূলতার মাঝেও কিন্তু বাংলাদেশ, রাইট? এবং এই দেশকে কথা মনে রেখে যত কষ্টই আপনাদের হোক না কেন, যতই প্রতিকূলতার আপনাদের পরিবেশ সৃষ্টি করুক না কেন, ব্যাংকের জন্য লোন শোধ করা যতই ডিফিকাল্ট হোক না কেন, তারপরেও আপনারা এগিয়ে যান, আপনারা পজিটিভ থাকেন, দেশকে সুযোগ দেন এবং এই দেশে বিনিয়োগ করেন এবং এই দেশের বিনিয়োগের মাধ্যমেই কিন্তু দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। পজিটিভ থাকেন। আর তরুণ সমাজকে বলবো যে আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ জানাবো যে আসেন আপনারা কনস্ট্রাকটিভ ইকোনমিক ডেভেলপমেন্টের পিছনে ধাবিত হন। সংস্কারের জায়গায় সংস্কার হবে, বিকজ যাদের দায়িত্ব সংস্কার তারা সংস্কার করবে। আপনাদের দায়িত্ব লেখাপড়া করার, আসেন আপনারা লেখাপড়ার পিছনে বেশি মনোযোগ দেন, আপনারা প্রযুক্তিগত বিদ্যার পিছনে মনোযোগ দেন, আপনাদের যে বিদ্যা ভালো লাগে আপনারা সেই বিদ্যার পিছনে মনোযোগ দিয়ে আসেন আমরা দেশকে ট্রুলি ইকোনমিক ডেভেলপমেন্টের পিছনে ধাবিত করে নিয়ে আসি। বিকজ তাহলেই বোধহয় বাংলাদেশের এগিয়ে যাওয়া সম্ভব। নাহলে আমরা যার যে দায়িত্ব না আমরা সেই কাজের মধ্যে জড়িয়ে পড়বো এবং দেশটা বোধহয় বারবার পথ হারিয়ে ফেলবে। সো আমরা পথ হারাতে চাই না, বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই, সেটাই আমাদের লক্ষ্য।